বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলা ব্যাকরণ ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুজ্জামান। প্রতিনিয়ত আমি বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে তো অনেকটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিগত 10 বছরের যে প্রশ্নগুলো এসেছিল আমি সেগুলো ধারাবাহিকভাবে সমাধান দিচ্ছি। প্রথমে সন্ধির উপর দিয়েছি, এখন সমাসের উপর আমি বিগত 10 বছর যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো ব্যাখ্যা সহ সমাধান দিচ্ছি। সমাজ যে 6 প্রকার ছিল তার 5টি সমাজের উপর আমি ধারাবাহিক ক্লাস নিয়েছি। আজকে শেষ অর্থাৎ বহুব্রী সমাজ থেকে যে প্রশ্নগুলো বিগত 10 বছর এসেছে সেগুলো আমি ব্যাখ্যা সহ সমাধান দেবো। আশা করি শিক্ষার্থীরা উপকৃত হবেন এবং শেষ পর্যন্ত ক্লাস দেখবেন। লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তাহলে চলুন, বহুব্রী সমাজ থেকে 2019 পর্যন্ত যে প্রশ্নগুলো প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা এসেছিল সেগুলো আমি ধারাবাহিকভাবে দেখাবো। আশা করি আপনারা উপকৃত হবেন এবং ব্যাখ্যা সহ বুঝতে পারবেন। তাহলে চলুন, কি প্রশ্নগুলো এসেছিল আমরা এখন দেখি। তাহলে দেখেন 2009 সালে প্রথম কি প্রশ্ন এসেছিল বহুব্রী সমাস থেকে সেটা আমরা দেখি। পরীক্ষায় প্রথম প্রশ্ন এসেছিল কোনটি ব্যতিহার বহুব্রী সমাস? কোনটি ব্যতিহার বহুব্রী সমাস? শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করবেন, বহুব্রী সমাস চেনার উপায় হচ্ছে এই সমাসের পূর্ব এবং পরপদ কোনোটির অর্থ বোঝায় না, ভিন্ন একটি অর্থ বোঝায়। অর্থাৎ পূর্বপদে যা বলছে পরপদে যা বলছে দুইটার কোনোটির অর্থই বোঝাচ্ছে না, ভিন্ন একটি অর্থ এখানে প্রদান হবে, অর্থাৎ তৃতীয় একটি অর্থ এখানে প্রদান হবে। পূর্ব আর পরপদে অর্থ বোঝাবে না এবং ভাঙার সময় এই সমাসের শেষে যার শব্দটি মূলত বসে থাকে। মূলত আপনারা খেয়াল করবেন যে সমাসের পূর্ব আর পরপদে কোনোটি অর্থ বোঝাচ্ছে না, যখন যার কথাটি আসবে তখন মনে করবেন যে অন্য একজনকে বোঝাচ্ছে, অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তু বা বিশেষ কাউকে বোঝাচ্ছে। পূর্ব আর পরপদ বোঝাবে না। এটা হচ্ছে বহুব্রী সমাসের সংক্ষেপে আমি বৈশিষ্ট্যটা বলে দিলাম। এখন এর মধ্যে বহুব্রী সমাস যে 8 প্রকার, এর মধ্যে একটি শ্রেণীবিভাগ রয়েছে ব্যতিহার। আপনারা একটু জিনিস খেয়াল করবেন, ব্যতিহার এই কথাটা আপনারা 3 জায়গায় পাবেন। কোথায় পাবেন? এক হচ্ছে কারকে পাবেন, কর্তৃকারকের একটি শ্রেণীবিভাগ আছে ব্যতিহার কর্তা। আবার এটা সর্বনাম পদে পাবেন, ব্যতিহারিক সর্বনাম। ঠিক আছে, আবার পাচ্ছেন বহুব্রী সর্বনাম, বহুব্রী বা ব্যতিহার বহুব্রী সমাস। তাহলে ব্যতিহার জিনিসটা কি? আপনারা জিনিস খেয়াল করবেন, দুটি জিনিস একটি কাজ। ঠিক আছে, দুটি জিনিস দিয়ে একটি কাজ বোঝাবে। ঠিক আছে, দুইটা মিলে একটা। যেমন আমি যদি সমাসে বলি দুইটি ক্রিয়া একটি কাজ করবে, তাহলে ব্যতিহার। কারকে যদি আসি দুটি কর্তা একটি কাজ করবে, ব্যতিহার কর্তা। আর সর্বনামে হচ্ছে দুটি সর্বনাম যদি একসাথে বসে সেটা হচ্ছে ব্যতিহারিক সর্বনাম। তাহলে দুইটা জিনিস দিয়ে একটি কাজ হলেই সেটি ব্যতিহার। উদাহরণ দেখেন, আপনারা এমনি বুঝবেন। উদাহরণ ছিল মুখোমুখি। দেখেন, আমরা মুখোমুখি যখন কথা বলি, একজন একা একাই কথা বলে সেটা মুখোমুখি হয় না। মুখোমুখি হতে গেলে আরেকজন লোক লাগবে, অর্থাৎ আমার সামনে আরেকজন লোক, আপনার সামনে আরেকজন লোক, অর্থাৎ আপনি যার সাথে কথা কবেন কাছাকাছি এসে তখন বলবে মুখোমুখি। অর্থাৎ কমপক্ষে দুইজন লোকে কথা বললে, মুখ দিয়ে কথা বললে তখন সেটা মুখোমুখি কথাটা হয়। তাহলে দেখেন, দুইটা মুখ, দুইজন মানুষের মুখ দিয়ে যখন কথা হবে তখন সেটা মুখোমুখি হবে। তাহলে দেখেন, দুইটা মুখ দিয়ে একটা কাজ হচ্ছে, সেই কাজের নাম হচ্ছে মুখোমুখি। তাহলে আমরা এখানে ভাঙবো কিভাবে? যেহেতু প্রশ্ন আসছে এইটাই অ্যান্সার ছিল। আমরা যদি এটা ভাঙি তাহলে কি হয় দেখেন, মুখে মুখে যে কথা বা আলাপ। তাহলে কমপক্ষে দেখেন দুইটা মুখ, আমরা বলছি দুইটা জিনিস দিয়ে একটা কাজ হলে সেটা ব্যতিহার হয়। তাহলে এরকম মনে রাখবেন, একই জাতীয় শব্দ মুখোমুখি, কানাকানি, নাকানাকি, চোলাচুলি, রক্তারক্তি, ধস্তাধস্তি, এরকম যত শব্দ আছে, লাঠালাঠি, হ্যাঁ, এই শব্দগুলো হচ্ছে ব্যতিহার বহুব্রী সমাস। তাহলে প্রথম প্রশ্নটা ছিল ব্যতিহার বহুব্রী সমাস। তারপরে 2 নম্বর প্রশ্ন ছিল 9 সালে পরীক্ষায় ছিল অপয়া কোন সমাস? হ্যাঁ, যেহেতু আমরা বলছি যে বহুব্রী সমাস আমি ব্যাখ্যা সহ সমাধান দিচ্ছি, তাহলে অরের প্রশ্ন ছিল কানে কানে যে কথা, কানাকানি, এটা কোন সমাস? দেখেন, প্রথম প্রশ্নের সাথে মিল আছে। কানে কানে যে কথা সমান কানাকানি। বলছে এই কানাকানি কোন সমাস? দেখেন, কানাকানি করতে গেলে কমপক্ষে দুইজন মানুষ লাগবে এবং দুইজনের কান লাগবে, দুইটা কান। তাহলে আমরা বলছি যে ব্যতিহার মানে দুইটা কি লাগবে, দুইটা জিনিস দিয়ে একটি কাজ হবে। কাজের নাম হচ্ছে কানাকানি, সেটা হচ্ছে কয়টা কান দিয়ে? কমপক্ষে দুইটা কান দিয়ে। তাহলে দুইটা জিনিস দিয়ে যদি একটি কাজ হয় বা ক্রিয়ার পারস্পরিকত্বে দুইটা ক্রিয়া যদি একটি কাজ করে সেটা হচ্ছে ব্যতিহার বহুব্রী। পরীক্ষায় আসছে কানাকানি কোন সমাস, তাহলে আমাদের শুধু বহুব্রী দিলেই হবে। যদি পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে এটা ব্যতিহার উল্লেখ করে আসে, তাহলে ব্যতিহার বহুব্রী হবে এটা।
কানাকানি, নাকানাকি এই জাতীয় পদগুলো হচ্ছে ব্যতিহার। আচ্ছা, 2009 সালে এই প্রশ্নগুলো এসেছিল। 10 সালে কি প্রশ্ন এসেছিল আমরা সেটা একটু দেখি। 10 সালে বহুব্রীহি সমাস থেকে প্রথম প্রশ্ন এসেছিল, কোনটি বহুব্রীহি সমাস? দেখেন উত্তর ছিল উনপাজুড়ে। ঠিক আছে, উনপাজুড়ে। তাহলে এটা কি করে বুঝবেন যে এটা বহুব্রীহি সমাস? ঠিক আছে, আমি যদি ভাঙি উন পাজর খাটো, তাহলে দেখেন জার আসতেছে। আমি বলছি উন পাজুড়ে জার। তাহলে উন পাজর জার মানে যার পাজর খাটো বা ছোট তাকেই উন পাজর বলা হচ্ছে। উন মানে হচ্ছে কম। ঠিক আছে, তাহলে পাজর ছোট বা কম এরকম বোঝাচ্ছে। শেষে যার আছে, দেখেন এটা হচ্ছে বহুব্রীহি সমাস। তাহলে এটা পরীক্ষা ছিল 2010 সালে। পরবর্তী প্রশ্ন ছিল, দেখেন কোনটি বহুব্রীহি সমাস? আরেকটি প্রশ্ন ছিল, উত্তর ছিল সুগন্ধি। কি করে বুঝবেন? দেখেন এটা যদি ভাঙি সুগন্ধ জার, এই যে শেষে জার আসলে সেটা বহুব্রীহি সমাস হয়ে যায় ভাঙার সময়। ঠিক আছে, এখানে সু মানে ভালো আর গন্ধ এরকম না, সুগন্ধ আছে এমন কাউকে বোঝাচ্ছে। তাহলে পূর্ব আর পরপদে কোনোটি অর্থ বোঝায় না, এরকম সমাস হচ্ছে বহুব্রীহি সমাস। আরেকটা জিনিস দেখেন, এখানে গন্ধি, গন্ধি থাকলে গন্ধও হয়, গন্ধাও হয়। তাহলে আমরা কি লিখবো? সুগন্ধ জার। যদি এটা ভাঙি এরকম হবে সুগন্ধ জার। গন্ধি থাকলে গন্ধও হবে, গন্ধাও হবে। আমরা যদি বলি মৎস্য গন্ধা, তাহলে মৎস্য গন্ধের ন্যায়। ঠিক আছে, এরকম আমাদের বলতে হবে। ঠিক আছে, তাহলে এটা বহুব্রীহি সমাস ছিল। পরের প্রশ্ন ছিল, কোনটি বহুব্রীহি সমাস? ঠিক আছে, উত্তর ছিল না। পরবর্তী প্রশ্নে উত্তর ছিল না। উত্তর না থাকলে ওই প্রশ্ন যদি শতভাগ কনফার্ম হন তাহলে পরীক্ষায় অ্যান্সার করার দরকার নেই। একাধিক যদি উত্তর থাকে তাহলে প্রথম যে সঠিক উত্তরটা থাকে সেটা আমরা অ্যান্সার করব। দেখি, দেখেন কানাকানি, তারপরে ছিল পীতাম্বর, হাতাহাতি, একটা ছিল চুলোচুলি। আমরা একটু যে বিশ্লেষণ করলাম আগে সেটাতে একটু খেয়াল করবেন। দেখেন কানাকানি, হাতাহাতি, চুলাচুলি এগুলো কিন্তু সব ব্যতিহার বহুব্রীহি সমাস। এখানে বলছে বহুব্রীহি সমাস কোনটি? তাহলে এই যে আবার পীতাম্বর, পিত অম্বর জার, পরীক্ষায় আসার উচিত ছিল যে কোনটি বহুব্রীহি সমাস নয়। তাহলে আমরা এই পীতাম্বরটাকে নিতে পারতাম পিত অম্বর জার, এরকম না বলে বলতাম পিত যে অম্বর। ঠিক আছে, এটা কোনো একটা পরীক্ষা দেখেন এইভাবে প্রশ্ন ভেঙে দিচ্ছে কর্মধারাতে, পিত যে অম্বর। যদি আমি এইভাবে ভাঙি তাহলে সেটা কর্মধারয় হতো, আর যদি পিত অম্বর জার তাহলে পীতাম্বর সেটাও হতে পারে। তাহলে এই চারটাকে আমি বহুব্রীহি সমাসের মধ্যে নিতে পারি। তাহলে পরীক্ষায় ছিল কোনটি বহুব্রীহি সমাস, কিন্তু প্রশ্ন ছিল, উত্তর ছিল এগুলো, এগুলো সবই বহুব্রীহি সমাস। তাহলে প্রশ্নটা হচ্ছে না, উত্তর হচ্ছে না। ঠিক আছে, তাহলে একাধিক বা সবগুলো উত্তর থাকলে আপনি প্রথম থেকে যে কোনো একটা প্রশ্নের উত্তর করবেন, তাহলে প্রশ্নের উত্তর হয়ে যাবে। 2011 সালে দেখেন কি প্রশ্ন এসেছিল। প্রশ্ন এসেছিল কোনটি বহুব্রীহি সমাস? কোনটি বহুব্রীহি সমাস? উত্তর ছিল কি? দেখেন দশানন। আমি যদি ভেঙে দিই, দশানন যার, খেয়াল করেন একটু, দেখেন পূর্বপদ 10, পরপদ আনন মানে মাথা, আর এখান দশানন মানে রাবণকে বোঝাচ্ছে। দেখেন পূর্বপদের অর্থ একটা সংখ্যা বা 10, আর পরপদের অর্থ মাথা। তাহলে এখানে 10ও বোঝাচ্ছে না, মাথাও বোঝাচ্ছে না। শেষে দেখেন আবার ভাঙার সময় জার এসেছে। আমরা জানি যে জার আসলে সেটা বহুব্রীহি সমাস হয়। তখন দেখেন এখানে বোঝাচ্ছে 10ও না, মাথাও না, কি বোঝাচ্ছে? একজন ব্যক্তির নাম রাবণকে। তাহলে পূর্ব পরপদে কোনোটি অর্থ বোঝায় না, ভিন্ন অর্থ বোঝালে তখন সেটা বহুব্রীহি সমাস হয়। আবার দেখেন 10, আমরা দ্বিগু সমাসে পড়ছি যে সংখ্যা পূর্বপদে থাকলে দ্বিগু হয়, কিন্তু দ্বিগুতে পরপদে অর্থ প্রাধান্য পায়, আর দ্বিগুতে সমাহার সমষ্টি সমান এই শেষে আসে। কিন্তু দেখেন বহুব্রীতে সমাহার সমষ্টি আসে না, সংখ্যা আছে, তাহলে এটা সংখ্যাবাচক বহুব্রীহি। কিন্তু পরীক্ষায় আসছে শুধু বহুব্রীহি কোনটা, তাহলে দশানন অ্যান্সার। আবার যদি পরীক্ষায় কখনো আসে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস কোনটা, তাহলে দশানন অ্যান্সার হতে পারে। পরের প্রশ্ন দেখেন, এটাও আসছে কোনটি বহুব্রীহি সমাস? উত্তর ছিল কি? দেখেন
80 20, আমরা যদি ভাঙি দেখেন 80-তে 20 জার, আবার দেখেন জার আসছে। আমরা বুঝবো কি করে এটা বহুব্রীহি সমাস? দেখেন 80 20 মানে সাপ, আর 80 মানে দাঁত, আর 20 তো 20ই। তাহলে পূর্বপদ দাঁত, পরপদ 20। দেখেন দাঁত বোঝাচ্ছে না 20 বোঝাচ্ছে? কিছুই বোঝাচ্ছে না, বোঝাচ্ছে একটা প্রাণী সাপকে। তাহলে পূর্ব আর পরপদের অর্থ বোঝাচ্ছে না, শেষে জার আছে, তাহলে এই সমাসটা হবে বহুব্রীহি সমাস। ঠিক আছে, কোন সমাস? তাহলে এটা বহুব্রীহি সমাস, এটা খেয়াল করতে হবে। পরের প্রশ্ন আসছে এরকমই একটা প্রশ্ন, দেখেন নীলাম্বর। নীলাম্বর কোন সমাস? আমরা বহুব্রীহি সমাসই পড়াচ্ছি, তাহলে এটাও বহুব্রীহি, ভাঙলে কি হবে? নীলাম্বর জার। দেখেন নীল বোঝাচ্ছে না, অম্বর মানে আকাশও বোঝাচ্ছে না, বোঝাচ্ছে নীলাম্বর মানে। শিক্ষার্থী বন্ধুরা 2012 সালে যে প্রশ্নগুলো এসেছিল সেটা একটু সমাধান দেওয়ার চেষ্টা করি। পরীক্ষা আসছে কোনটি বহুব্রীহি সমাস? কোনটি বহুব্রীহি? দেখেন উত্তর ছিল হাতাহাতি। আমরা একটু আগে কয়েকটি সমাধান দিয়েছি। এই যে হাতাহাতি, কানাকানি, নাকানাকি, চুলোচুলি, রক্তারক্তি, ধস্তাধস্তি, ঠিক আছে, লাঠালাঠি, এগুলো কিন্তু বহুব্রীহি সমাসের মধ্যে পড়ে। কোন বহুব্রীহি? ব্যতিহার বহুব্রীহি। দুইটা হাত দিয়ে একটা কাজ হচ্ছে, সেই কাজের নাম হচ্ছে হাতাহাতি। তাহলে এটা যদি ভাঙি, হাতে হাতে যে লড়াই বা কাজ, তাহলে দেখেন হাতাহাতি করতে দুইটা হাত লাগতেছে। আমরা জানি যে দুইটি ক্রিয়া বা দুইটি দিয়ে একটি কাজ হলে, দুইটি ক্রিয়া যদি একটি কাজ করে বা দুইটা জিনিস দিয়ে একটি কাজ হয়, সেটা হচ্ছে বহুব্রীহি সমাসের একটি অন্তর্ভুক্ত। সেটা কোন বহুব্রীহি? সেটা হচ্ছে ব্যতিহার বহুব্রীহি। কিন্তু পরীক্ষা আসছে কোনটি বহুব্রীহি সমাস, তাহলে হাতাহাতি হবে। যদি উল্লেখ করে থাকতো ব্যতিহার বহুব্রীহি সমাস কোনটি, তাহলে এটা আনসার হতো। তারপরে দেখেন বহুব্রীহি সমাস কোনটি? উত্তর ছিল দেখেন সুবর্ণ। আমরা একটু আগে কোন একটা বছরের প্রশ্ন পড়লাম, সুবর্ণ এর সন্ধি বসছে, সুগন্ধ পড়ছি, এখন হচ্ছে সুবর্ণ। ঠিক আছে, দেখেন ভাঙলে কি হয়? সুবর্ণ জার। তাহলে শেষে জার আসলে আমরা জানি যে সেটা বহুব্রীহি হয়, এবং যার কথাটা যখন আসে তখন অন্য কাউকে বোঝায়, পূর্ব আর পরপদকে বোঝায় না, ভিন্ন একটি জিনিসকে, প্রাণীকে বা অন্য কোনো জিনিসকে বোঝায়, সেটা হচ্ছে বহুব্রীহি সমাস। তাহলে এটাও বহুব্রীহি সমাসের উদাহরণ ছিল সুবর্ণ। পরের প্রশ্ন ছিল দেখেন অসুখ কোন সমাস? আমরা প্রথম দিকে একটি সমাধান দিয়েছি, সেখানে ছিল অপয়া। অ মানে হচ্ছে না, তাহলে পূর্বপদে দেখেন না সূচক অব্যয় থাকলেও বহুব্রীহি সমাস হয়। সেই বহুব্রীহির নাম হচ্ছে নয় বহুব্রীহি। নয় বহুব্রীহি নামে একটা বহুব্রীহি সমাস আছে বহুব্রীহি সমাসের মধ্যে। তাহলে পূর্বপদে যখন না সূচক অব্যয় আসে, ভাঙার সময় না আসে এবং পূর্ব আর পরপদে কোনোটি অর্থ বোঝায় না, সেরকম বহুব্রীহির নাম হচ্ছে কি? নয় বহুব্রীহি। তবে এখানে পরীক্ষা আসছে অসুখ কোন সমাস, শুধু বহুব্রীহি সমাস আসছে। তাহলে আমরা ভাঙলে কি হবে? সুখ নেই যার বা নেই সুখ যার, অসুখ। তাহলে এই দেখেন না সূচক অব্যয় থাকলে এবং শেষে যার আছে, তাহলে এটাও বহুব্রীহি সমাস হচ্ছে। তাহলে 12 সালে এই প্রশ্নগুলো ছিল। 13 সালে দেখেন কি প্রশ্ন এসেছে। 13 সালের যে প্রশ্নগুলো ছিল তার মধ্যে প্রথম প্রশ্ন ছিল দেখেন নিচে কোনটি বহুব্রীহি সমাস? কোনটি বহুব্রীহি সমাস? উত্তর ছিল দেখেন বিনা পানি। ভাঙলে কি হয়? বিনা পানিতে যার। শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের জন্য আমি সমাস, সন্ধি, বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলাদা টিউটোরিয়াল করব। আজকে আমি জাস্ট ব্যাখ্যা সহ সমাধান দিচ্ছি, সূত্রগুলো বা নিয়মগুলো আমি পরে দেখাবো। আবার দেখেন বহুব্রীহি সমাসের একটি জিনিস খেয়াল করবেন, সবসময় ভাঙার সময় যার আসবে। আরেকটা জিনিস হচ্ছে পূর্ব আর পরপদের কোনোটি অর্থ বোঝাবে না, ভিন্ন একটি অর্থ বোঝাবে। তাহলে বিনা পানি মানে সরস্বতী দেবী। আর এখানে দেখেন বিনা মানে বাঁশি, আর এই পানি মানে হচ্ছে হাত। যে পানিতে মূর্ধন্য আছে, রস্যিকার আছে, হ্যাঁ, মূর্ধন্য থাকলে সেই পানি মানে হাত, আর পানিতে দন্তন্য থাকলে খাওয়ার পানি। আর বিনাতে দেখেন বিনাতে বাঁশি, তাহলে পূর্বপদে অর্থ বাঁশি, পরপদে অর্থ হাত। এখানে দেখেন বাঁশিও বোঝাচ্ছে না, হাতও বোঝাচ্ছে না, বোঝাচ্ছে একজন ব্যক্তিকে, সরস্বতীকে। তাহলে পূর্ব আর পরপদে অর্থ যদি না বোঝায়, ভিন্ন পদে অর্থ বোঝায়, শেষে ভাঙার সময় যার আসে, তাহলে সেটা বহুব্রীহি সমাস হয়। তাহলে এটা ছিল বহুব্রীহি সমাসের একটি উদাহরণ। 13 সালের প্রশ্ন। পরের প্রশ্ন দেখেন দিগম্বর কোন সমাস?
দিগম্বর কোন সমাস। যেহেতু আমরা বলছি যে এখানে বহুব্রী পড়াচ্ছি, তাহলে ভাঙলে কি হয় দেখেন, দিগম্বর যার। ঠিক আছে, এখানে ক আছে, এখানে গ হলো কেন? আমরা যদি এটাকে সন্ধি নির্ণয় করি, দিক যোগ অম্বর দিগম্বর, সন্ধিতে একটা নিয়ম আছে, বর্গের প্রথম বর্ণ থাকলে তৃতীয় বর্ণ হয়। ক হচ্ছে ক বর্গের প্রথম বর্ণ, গ হচ্ছে ক বর্গের তৃতীয় বর্ণ, তাহলে ভাঙার সময় এটা হয় দিক অম্বর যার, শেষে যার আছে, তাহলে এটা বহুব্রী সমাস হবে। তারপরে প্রশ্ন ছিল সহোদর কোন সমাস। ভাঙলে কি হয়, সমান উদর যার। দেখেন এই যে শেষে যার আসছে, সহোদর সমান উদর যার। তারপর আসছে সুবর্ণ, আবার আসছে দেখেন সুবর্ণ কোন সমাস। এটা ভাঙলে কি হয়, সুবর্ণ যার। তাহলে যার আসলে সেটা বহুব্রী সমাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে 13 সালের প্রশ্ন, আপনারা অবশ্যই ভালো করে খেয়াল করেন। এখান থেকেও প্রশ্ন অনেকগুলো আসার মতো এবং আসতে পারে। 14 সালে কি প্রশ্ন এসেছিল দেখেন, 14 সালে আসছিল যে লাঠালাঠি কোন সমাস। আমরা একটু আগে দেখেন, আমরা একটু আগে এই জাতীয় সমাসগুলো সমাধান দিয়েছি। লাঠা লাঠি কোন সমাস। দেখেন লাঠালাঠি করতে গেলে, লাঠি দিয়ে মারামারি করতে গেলে কমপক্ষে দুইটা লাঠি না হলে লাঠালাঠি বলে না। ঠিক আছে, কমপক্ষে দুইটা। আমরা একটা লাঠি দিয়ে কেউ আঘাত করলে সেটা লাঠালাঠি বলে না, আরেকজন আঘাত করবে, আমিও আঘাত করবো লাঠি দিয়ে, তখন সেটা লাঠালাঠি হবে। তাহলে দুইটা জিনিস দিয়ে একটা কাজ হলে সেটাকে বলছি ব্যতিহার বহুব্রী সমাস। পরীক্ষায় শুধু আসছে লাঠালাঠি কোন সমাস, আমাকে দিতে হবে শুধু বহুব্রী। যদি এটা ভাঙতে হয়, দেখেন লাঠিতে লাঠিতে যে যুদ্ধ বা লড়াই, এভাবে দিলেই হবে। তাহলে দেখেন লাঠালাঠি করতে লাঠি আর লাঠি, দুইটা লাঠি লাগবে, তাহলে দুইটা জিনিস দিয়ে একটি কাজ যদি হয় সেটা হচ্ছে ব্যতিহার, আর সেটা বহুব্রী সমাসের অন্তর্ভুক্ত। তাহলে 14 সালে একটা প্রশ্ন এসেছিল, 15-16 সালে বহুব্রী সমাস থেকে কোনো প্রশ্ন আসে নাই। 18 সালে দেখেন একটা প্রশ্ন এসেছিল, সেটা ছিল কোনটি মধ্যপদলোপী বহুব্রী সমাস নয়। কোনটি মধ্যপদলোপী বহুব্রীহি সমাস নয়। এখানে দেখছে মধ্যপদলোপী বহুব্রী সমাস। বহুব্রী সমাসের একটি শ্রেণীবিভাগ হচ্ছে মধ্যপদলোপী। মধ্যপদলোপী মানে মাঝখান থেকে পদ লোপ পাবে, অতিরিক্ত পদ আসবে সেটা চলে যাবে, অথবা মূল পদ বাদ দিয়ে অন্যান্য পদ যদি লোপ পায় তাহলে সেটা মধ্যপদলোপী হবে। এর মধ্যে যেটা মধ্যপদলোপী না, সেটার উদাহরণ দিতে বলছে, সেটা হচ্ছে দেখেন বেতার। এখানে ছিল তার নেই যার বা নেই তার যার। দেখেন এখানে মাঝখানেতে কোনো পদ লোপ পায়নি, এখানে অতিরিক্ত কোনো পদও আসেনি, তার নেই যার এই, অথবা নেই তার যার, নেই তার যার। দেখেন মাঝখান থেকে অতিরিক্ত কোনো প্রশ্ন নেই, এই বে মানেই হচ্ছে না, আর তার, আর এটা তো শব্দের সাথেই আছে, তাহলে অতিরিক্ত কোনো পদ আসে নাই, মাঝখান থেকেও লোপ পায়নি, তাহলে এটা মধ্যপদলোপী নয়। মধ্যপদলোপী কিরকম হবে, বিড়াল চোখী। আমরা যদি বলি বিড়ালের চোখের ন্যায় অক্ষি যার, যদি এরকম বলি, দেখেন বিড়াল চোখী কি হবে, বিড়ালের চোখের ন্যায় চোখ যার। দেখেন পূর্বপদ হচ্ছে বিড়াল, পরপদ হচ্ছে চোখ, এই যে মাঝখান থেকে দেখেন পদগুলো উঠে গেছে, এটা হচ্ছে মধ্যপদলোপী। অতিরিক্ত পদ আসবে সেটা চলে যাবে, কিন্তু এখানে তা হয়নি, এই জন্য এটা মধ্যপদলোপী বহুব্রী সমাস নয়। ঠিক আছে, এটা নয়ও বহুব্রী সমাস হতে পারে। আচ্ছা, 18 সালে একটা প্রশ্ন এসেছিল, গত সর্বশেষ যে পরীক্ষা হয়েছে 19 সালে, সেই 19 সালে কি প্রশ্ন এসেছিল বহুব্রী সমাস থেকে, একটা এসেছিল যে কোনটি বহুব্রীহি সমাস কোনটি বহুব্রী সমাস নিষ্পন্ন। অর্থাৎ নিষ্পন্ন মানে গঠিত, সাধিত, বহুব্রী সমাস দ্বারা গঠিত হয়েছে নিচের কোনটি। ঠিক আছে, এখানে দুইটা অ্যান্সার ছিল শিক্ষার্থী বন্ধুরা, আপনারা প্রথম যে অ্যান্সারটা ছিল সেটাতে অ্যান্সার করতে পারবেন। সেটা একটা ছিল দেখেন বিনা পানি। আপনারা খেয়াল করতেছেন যে কানাকানি হাতাহাতি, এই যে ব্যতিহারের কথা বলছি বারবার, সেই ব্যতিহার বহুব্রী সমাস একটা। বিনা, আমি বারবার এই উদাহরণটা এর আগেও পরীক্ষায় এসেছে, দেখেন বিনা পানি, বিনা পানিতে যার। আরেকটা আসছে দেখেন চুলাচুলি,
চুলে চুলে যে লড়াই, চুলে চুলে যে লড়াই অর্থাৎ চুল টেনে টেনে যে লড়াই, চুলের মাধ্যমে যারা আঘাত করে বা মারামারি করে তাদেরকে চুলাচুলি বলে। দেখেন এটা হচ্ছে ব্যতিহার বহুব্রীহি সমাস, আর একটা হচ্ছে বিনা পানি, এটা বহুব্রীহি সমাস। তাহলে উত্তর এখানে দুইটা ছিল, আপনারা প্রথম থেকে যেটা থাকে সেরকম একটা প্রশ্ন যদি অ্যান্সার করে দেন একাধিক উত্তরের মধ্যে, তাহলে সেটা বহুব্রীহি সমাস হবে। তাহলে এই দুইটা ছিল বহুব্রীহি সমাস নিষ্পন্ন। শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে বহুব্রীহি সমাস থেকে আগত বিগত 10 বছরের প্রশ্ন। এখন বহুব্রীহি আমরা জানি যে সমাস মোট 6 প্রকার। এই 6 প্রকার প্রধান সমাসের বাইরে আরো দুইটা সমাস আছে অপ্রধান সমাস, একটা হচ্ছে প্রাদি সমাস আর একটা হচ্ছে নিত্য সমাস। এখান থেকে দুই একটা প্রশ্ন পরীক্ষা এসেছিল, আমরা সেটা একটু দেখার চেষ্টা করব। যেমন দেখেন, আমি, তুমি ও সে দেয়া ছিল আমরা। ঠিক আছে, এটা কি ছিল? দেখেন, আমি, তুমি ও সে আমরা, এটা পরীক্ষা আসছে যে এটা কি। ঠিক আছে, এটা কি? তাহলে সমাস নিষ্পন্ন পদ, এটা সমাস, এটা হচ্ছে নিত্য সমাস। তাহলে এটা হচ্ছে সমাস নিষ্পন্ন। পরের প্রশ্ন ছিল যে প্রাদি সমাস কোনটি? কোনটি প্রাদি সমাস? প্রাদি সমাস কি? দেখেন, প্রাদি সমাসের বৈশিষ্ট্য কি? পূর্ব পদে 3টা উপসর্গ থাকবে, প্র, পরি, অনু। এই 3টা উপসর্গ যদি এই সমাসের পূর্ব পদে বসে তাহলে সেটা প্রাদি সমাস হবে, আর অন্যান্য উপসর্গ থাকলে সেটা অব্যয়ভাবের মধ্যে যাবে, প্র, পরি, অনু। ঠিক আছে, তাহলে এটার উদাহরণ ছিল প্রগতি। দেখেন, প্রাদি সমাস হতে গেলে প্র থাকতে হবে, পরি থাকতে হবে অথবা অনু থাকতে হবে। আমার এখানে প্র আছে, তাহলে পূর্ব পদে প্র এই উপসর্গটা আছে বলে এটা প্রাদি সমাস, প্র যে গতি। ঠিক আছে, পরি যে ভ্রমণ, পরিভ্রমণ, অনুতে গমন, অনুগমন, এরকম শব্দগুলো প্রাদি সমাস হবে। প্রাদি, খেয়াল রাখবেন, প্রাদি সমাস হতে গেলে প্র, পরি, অনু এই 3টা উপসর্গ পূর্বপদে থাকতে হবে। কোন সমাসে ব্যাস বাক্য হয় না? কোন সমাসের ব্যাস বাক্য হয় না? অর্থাৎ ব্যাস বাক্য আলাদা করে করা লাগে না, এমনিতেই থাকে। এটা 13 সালে আসছে, 13 সালের প্রশ্ন। সেটা ছিল নিত্য সমাস। উত্তর হবে পুরোপুরি অনু এই উপসর্গ থাকবে। আর নিত্য সমাসে দেখেন, নিত্য মানে সব সময়, সব সময় কি ব্যাস বাক্য করা থাকে, আলাদা করে করা লাগে না। এখানে তাই বলছে কোন সমাসে ব্যাস বাক্য হয় না বা করা লাগে না। এই নিত্য সমাসে ব্যাস বাক্য করা লাগে না, ওর মতো একটা প্রতিশব্দ জাস্ট লিখতে হয়। পূর্ব পদে উপসর্গ থাকে কোন সমাসে? এই উপসর্গ থাকে কোন সমাসে? ঠিক আছে, আমরা জানি যে উপসর্গ থাকে দুইটা সমাসে, একটা হচ্ছে প্রাদি সমাসে যে প্র, পরি, অনু এগুলো কিন্তু উপসর্গ, আর একটা হচ্ছে অব্যয়ীভাব সমাসে উপসর্গ পূর্বপদে থাকে। কিন্তু অব্যয়ীভাব সমাসে শুধু উপসর্গই থাকে না, অন্য অব্যয়ও থাকে। আর প্রাদি সমাসে এই 3টি উপসর্গই থাকে, প্র, পরি, অনু, এই 3টি কিন্তু উপসর্গ। তাহলে পূর্বপদে এখন অ্যান্সারে অব্যয়ীভাব নাই, তাহলে আমরা কি দেব? প্রাদি। এই প্রাদিটা অ্যান্সার ছিল, প্রাদি সমাস। দেখেন, এই প্রাদি সমাসের 3টা উপসর্গ, এই 3টা উপসর্গ দেখেন, উপসর্গ দেখেন শব্দের আগে বসে। তাহলে পূর্বপদে উপসর্গ থাকে কোন সমাসে? এখানে কিন্তু অব্যয়ভাব দিলে একটু ঝামেলা হতো, অব্যয়ভাবে কিন্তু উপসর্গ থাকে। তবে অব্যয়ভাবে শুধুমাত্র উপসর্গই থাকে না, অন্য অব্যয়ও থাকে। যেমন দেখেন, যথারীতি। যথা কিন্তু এটা যথা কিন্তু একটি উপসর্গ না, কিন্তু এটা একটি অব্যয়। তাহলে অব্যয় আছে কিন্তু উপসর্গ না। অব্যয়ভাবে শুধু উপসর্গই থাকে না, অন্য অব্যয়ও থাকে। আর প্রাদিতে একমাত্র উপসর্গই থাকে, এই জন্য এটা প্রাদি সমাস। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এ থেকে উপকৃত হয়েছেন, এবং শেষ পর্যন্ত ক্লাস দেখার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।